ভোটের আগে যে ধরনের রাজনৈতিক লড়াই, কাদা ছোড়াছুড়ি এবং তদন্তের ঝড় দেখা যায়, তার সবকিছুই যেন একসঙ্গে একটা বিস্ফোরণ ঘটেছে। আর এই বিস্ফোরণের কেন্দ্রে উঠে এসেছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ তার রাজনৈতিক ও ব্যক্তিগত ইমেজকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বুধবার 22শে এপ্রিল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ এসেছে। অভিযোগের তালিকায় রয়েছে রেশন দুর্নীতি, গম পাচার, আর্থিক অনিয়মের মতো গুরুতর বিষয়। তবে এখানেই শেষ নয়, অতীতের একটি বহুল চর্চিত ফ্ল্যাট প্রতারণা মামলাও আবার নতুন করে আলোচনায় উঠে এসেছে। সব মিলিয়ে প্রশ্নটা এখন আর ছোট নয়, এতগুলো ঘটনার মধ্যে কি শুধুই কাকতালীয় মিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো চিত্র? সবচেয়ে বেশি চর্চা হচ্ছে তার একটি সিদ্ধান্তকে ঘিরে। শোনা যাচ্ছে তিনি ইডির ডাকে সাড়া দেবেন ঠিকই, কিন্তু কলকাতার বদলে দিল্লিতে গিয়ে জিজ্ঞাসাবাদে অংশ নিতে চান। এই সিদ্ধান্ত অনেকের কাছে অস্বাভাবিক মনে হয়েছে, কারণ তদন্ত যখন কলকাতায় চলছে তখন দিল্লিতে যাওয়ার ইচ্ছে কেন হঠাৎ করে? আইনি পরামর্শ মেনে নেওয়া পদক্ষেপ, নাকি তদন্তের চাপ এড়ানোর কৌশল? এই প্রশ্ন এখন রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজনীতির পর্যবেক্ষকদের একাংশ বলছেন, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন হয়, তাহলে সরাসরি তদন্তকারীদের সামনে গিয়ে নিজের অবস্থান পরিষ্কার করাই সবথেকে সোজা উপায়। সেখানে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই নতুন করে সন্দেহ তৈরি করে। যদিও এই সিদ্ধান্তের পিছনে কি কারণ রয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবুও এই পদক্ষেপই একটা বিতর্ককে তৈরি করেছে বা বিতর্ক আরো ঘনীভূত করেছে। এই গোটা ঘটনার সূত্রপাত রেশন দুর্নীতি আর গম পাচার নিয়ে। করোনা পরিস্থিতির সময় যখন সাধারণ মানুষ রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়েছিল, তখনই সীমান্ত এলাকায় গম পাচারের অভিযোগ সামনে আসে। কয়েকটি ট্রাক আটক করা হয়, তদন্ত শুরু হয়, ধীরে ধীরে উঠে আসে একাধিক নাম। সেই তালিকায় নুসরাত জাহানের নামও জড়িয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, একজন জনপ্রিয় মুখ, একজন সাংসদ কিভাবে এমন একটি মামলার সঙ্গে যুক্ত হতে পারেন? তদন্তকারীদের বক্তব্য অনুযায়ী এই মামলাটি শুধুমাত্র পাচারের নয়, এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে বড়সড় আর্থিক লেনদেনের বিষয়। অর্থাৎ এটি একটি বৃহত্তর নেটওয়ার্কের অংশ হতে পারে, যেখানে বিভিন্ন স্তরে প্রভাব আর সংযোগ কাজ করেছে। এই সন্দেহ আরও গভীর হয় যখন পুরনো ফ্ল্যাট প্রতারণা মামলার প্রসঙ্গ সামনে আসে। মাত্র কয়েক বছর আগে এই মামলায় অভিযোগ ওঠে যে একটি সংস্থা প্রায় 400টির বেশি প্রবীণ নাগরিকদের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা নিয়েছিল ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে। অভিযোগ অনুযায়ী প্রত্যেকটা মানুষের কাছ থেকে 5.5 লক্ষ করে টাকা নেওয়া হয়েছিল, কিন্তু সেই ফ্ল্যাট কেউ তারা হাতে পাননি, এমনকি টাকাও ফেরত দেওয়া হয়নি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সংস্থার ডিরেক্টর পদে নুসরাত জাহানের নাম ছিল। তিনি অবশ্য বরাবর সেই অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্নটা থেকেই গেছে, একজন জনপ্রিয় অভিনেত্রী কিভাবে এমন একটি সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন যার বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ উঠেছে? এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পরিষ্কার নয় বা অজানা। তবে এই ঘটনাগুলো একসঙ্গে মিলিয়ে দেখলে একটা অস্বস্তিকর চিত্র সামনে আসে, যা রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল, বিশেষ করে ভোটের একেবারে আগে। এর মধ্যে সামনে আসে আরেকটি বিষয়, বিদেশ সফর। ইডির তলবের ঠিক আগে নুসরাত জাহান বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন, সঙ্গে ছিলেন যশো দাশগুপ্ত। এই সময় নির্বাচন ঘনিয়ে এসেছে, একের পর এক তদন্ত শুরু হয়েছে, আর এই সময়ে বিদেশ সফর। এই ঘটনাক্রমকে অনেকেই নিছক কাকতালীয় হিসাবে দেখতে চাইছেন না। অনেকের মতে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের সফর রাজনৈতিক বার্তা দিতে পারে। যদিও ব্যক্তিগত জীবন, কেউ কোথায় যাবেন বা ব্যক্তিগত জীবনে কে কোথায় বেড়াতে যাবেন তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবুও যখন সেই ব্যক্তি একজন জননেতা হন, জনপ্রিয় ফেস হন এবং সেই সিদ্ধান্তে তখন একটা রাজনৈতিক ব্যাখ্যা তৈরি হয়। এই পুরো প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের অবস্থান স্পষ্ট। তাদের বক্তব্য, কেন্দ্রীয় সংস্থাগুলো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করছে। বিজেপির সঙ্গে সরাসরি লড়াইয়ের সুবিধা করতে না পেরে তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগ বারবার উঠে এসেছে শাসক দলের তরফে। অন্যদিকে বিরোধীরা সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলছে।
তাদের বক্তব্য, যদি কোনো অভিযোগ না থাকে তাহলে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। তদন্ত হলে অবশ্যই সত্যিটা সামনে আসবে, আর যদি অভিযোগ সত্যি হয় তাহলে তো দায় এড়ানোও সম্ভব নয়। এই দ্বন্দ্বের মাঝেই সামনে এলো ব্যবসায়ী জয় কামদারের কাণ্ড, যা গোটা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ইডির দাবি অনুযায়ী মাত্র 4 মাস আগে তার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় 500 কোটি টাকা লেনদেন হয়েছে। শুধু তাই নয়, প্রায় 25টি শেল কোম্পানির মাধ্যমে মোট লেনদেন 1100 কোটি টাকারও বেশি। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, এর মধ্যে প্রায় 500 কোটি টাকা নগদ জমা করা হয়েছিল। এই বিপুল নগদের উৎস কি তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা মনে করছেন এটি কোনো সাধারণ ব্যবসার লেনদেন নয়, বরং এর পিছনে থাকতে পারে একটি বড় আর্থিক চক্র। ইডি হানার সময় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। অভিযোগ, কিছু গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করে দেওয়া হয়েছে। তবে তদন্তকারীরা ইতিমধ্যে কিছু তথ্য তারা উদ্ধার করতে পেরেছেন, আর সেই তথ্য থেকে উঠে এসেছে একাধিক আর্থিক লেনদেন এবং যোগাযোগের চিত্র। এই মোবাইল ফোনগুলোর ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীদের আশা, সেখান থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে, যা এই গোটা চক্রের যে প্রকৃত রূপ সেটাকে সামনে আনতে সাহায্য করবে। ইডি অভিযোগ করছে জয় কামদারের সঙ্গে যুক্ত ছিল একটি বৃহৎ সিন্ডিকেট, যেখানে পুলিশ, রাজনৈতিক নেতা, পুরসভার আধিকারিক এবং অপরাধ জগতের লোকজনের যোগ থাকতে পারে। এই সিন্ডিকেটের মাধ্যমে জমি দখল, অবৈধ নির্মাণ, অর্থ লেনদেন এবং একটি বড় নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল এই সমস্ত কাজ পরিচালনার জন্য। এই জায়গাতে প্রশ্ন আরও জোরালো হয়ে ওঠে, এই নেটওয়ার্কের সঙ্গে কি কোনোভাবে কোনো রাজনীতির সরাসরি যোগ রয়েছে? আর যদি সত্যিই তাই থাকে, তাহলে সেই যোগ কতটা গভীর? এই গোটা প্রেক্ষাপটে নুসরাত জাহানের নাম উঠে আসায় বিতর্ক আরও বাড়ছে। যদিও এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ প্রকাশ্যে আসেনি, তবু একাধিক মামলায় তার নাম ঘুরে ফিরে আসা অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পরিস্থিতি নির্বাচনে একটা প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শহুরে যে সমস্ত ভোটার রয়েছেন, তাদের মধ্যে দুর্নীতির ইস্যু সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দলের ইমেজ, তাদের নেতাদের ভাবমূর্তি সবকিছুই ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে। তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে নুসরাত জাহানকে একটি জনপ্রিয় গ্ল্যামারাস মুখ হিসেবে ব্যবহার করেছে, কিন্তু এখন সেই মুখে কি দলের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে? এই প্রশ্নও তো উঠছে। সবথেকে যেটা বেশি করে শোনা যাচ্ছে বা সবথেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে এই সব কিছুর সত্যতা কতটা? তদন্তের মাধ্যমে কি সমস্ত প্রশ্নের উত্তর আদতে খুঁজে পাওয়া সম্ভব, নাকি রাজনৈতিক লড়াইয়ের মধ্যে সত্যিই চাপা পড়ে যাবে এই সমস্ত প্রশ্নের উত্তর? এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়, তবে এটা স্পষ্ট পরিস্থিতি জটিল হচ্ছে। অভিযোগ পাল্টা অভিযোগ, তদন্ত, রাজনৈতিক বক্তব্য সব মিলিয়ে এক অদ্ভুত টানাপোড়েন তৈরি হয়েছে। ভোটের আগে এই ধরনের পরিস্থিতি নতুন কিছু নয়, কিন্তু এবার যে নামটি একেবারে কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। নুসরাত জাহান, তিনি কি শুধুই একজন অভিনেত্রী থেকে রাজনীতিক হয়ে ওঠা ব্যক্তি, যিনি রাজনৈতিক লড়াইয়ের শিকার, নাকি তিনি এমন একটি বৃহত্তর ব্যবস্থার অংশ যেখানে ক্ষমতা, অর্থ এবং প্রভাব একসঙ্গে কাজ করে? যদিও এই সমস্ত প্রশ্নের উত্তর এখনও সময়ের হাতে, কিন্তু একটা বিষয় পরিষ্কার, এই ঝড় সহজে থামার নয়। সমস্ত আপডেট পৌঁছে দিতে থাকবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।